নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের ধাওয়া, পাল্টা ধাওয়া। সমন্বয়ক পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই, জানালো জাতীয় নাগরিক পার্টি। সার্জিস আলমের বক্তব্য দুরাভিসন্ধিমূলক, বলছে ছাত্রদল। রাজধানীতে 2 মাসে 74 খুন, পুলিশ বলছে পরিস্থিতি আগের চেয়ে ভালো। পলাতক থেকে 18 কোটি টাকায় 3 বাড়ি বেচে দিলেন সেলিম ওসমান, আরও সম্পত্তি বিক্রির গুঞ্জন। এবং সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে, উত্তাপ ছড়াচ্ছে লেবু, মাংসের বাজারও চড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে, হকারদের দখলে ফুটপাত, পথচারীদের দুর্ভোগ। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। জুম্মার নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচি শুরু করে হিজবুত তাহরীর। সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। সে সময় দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়, আটক করা হয় বেশ কয়েকজনকে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুমার নামাজ শেষ হওয়ার পরপরই বায়তুল মোকাররম চত্বর থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের ব্যানারে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিতে গলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে আবারও সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ছোড়ে, আবারও ছত্রভঙ্গ হয়ে যায় হিজবুত তাহরীরের নেতাকর্মীরা। বেলা 2:30টার দিকে পল্টন ও আশেপাশের বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। হিজবুত তাহরীর সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে তারা। পরিস্থিতি ভালো, পরিস্থিতি আর কোনো কেউ নাই, আমরা আছি। সাধারণ জনগণের মাঝে তারা সাধারণ জনগণের মতো করে বের হয়েছে। নামাজের পরে তো বের হয়েছে, এখন আমরা তো বুঝি নাই। তাই এরপরে যখন ওরা ব্যানার শো করছে তখন না বুঝছি, এরপর তো ডিসপার্স হয়ে গেছে। এর আগে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশেপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানীর উত্তরা থেকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের 3 সদস্যকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এদের মধ্যে আসামি মনিরুল ইসলামকে 2 দিন এবং মুহতাসিন বিল্লাল ও মাহমুদুল হাসানকে 1 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশে জানায়, হিজবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্য বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মার্চ ফর খিলাফত নামে সমাবেশ পালন সংক্রান্ত গোপন পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মনিরুল ইসলাম, মুহতাসিন বিল্লাল ও মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়। শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ সত্য নয় উল্লেখ করে জয়ের ব্যাপারে আশাবাদী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরাসি সংবাদ মাধ্যম এএফসিকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন, জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতনের পর নতুন বাংলাদেশ গঠনের যে যাত্রা শুরু হয়েছে তা শেষ করতে চান তিনি। আর এজন্যই নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, তিনি ও তার সহযোদ্ধারা পরবর্তী সরকার গঠন করতে না পারলেও তারা এমন একটি রাজনৈতিক শক্তির উন্মোচন করেছেন যা আগামী আরও 100 বছর প্রভাব বিস্তার করবে।
এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। এই পরিচয়ে কেউ মব তৈরির চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদদের বিচারের আগে নির্বাচন নয় বলে আবারও সাফ জানালেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মাহতাব মিনহাজের প্রতিবেদন। দেশ জুড়ে নিজের হাতে আইন তুলে নেওয়া হচ্ছে একের পর এক। সমন্বয়ক পরিচয়েও ঘটছে বহু ঘটনা। এমন পরিস্থিতিতে দল গঠনের পর প্রথম সাধারণ সভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ছাত্ররা এখন দল গঠন করেছে, তাই এখন আর কেউ সমন্বয়ক পরিচয় দিতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের থাকবে, যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি থাকলেও বর্তমান প্রেক্ষাপটকে গুরুত্ব দেওয়ার কথা বলেন নাহিদ ইসলাম। কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গণহত্যাকারীদের বিচারের গুরুত্ব তুলে ধরতেই নির্বাচনকে পেছানোর কথা বলা হচ্ছে। যেই খুনির নির্দেশে এত বড় একটি হত্যাকাণ্ড হলো 1971-এর পরে বাংলাদেশের ইতিহাসে, অন্তত ওই খুনির বিচারটা আমরা এই বাংলাদেশে দেখতে চাই। আমি শুধু আমার ওই শহীদের মা যে কথাটি বলেছেন, আমি সেই কথাটি আমার মুখ দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি পুরো বাংলাদেশের কাছে। সভায় ছাত্রদের নতুন উদ্যোগকে যারা সমর্থন করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। আমরা যদি সেই ঐক্যমতে পৌঁছাতে পারি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের রাজনৈতিক দল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। তারা বলছে, গণ অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই ছাত্রদলের উপর দায় চাপানো হচ্ছে। সেই সাথে সার্জিস আলমের বক্তব্য দুরাভিসন্ধিমূলক বলেও অভিযোগ করেছে ছাত্রদল। সোহেল সামির রিপোর্টে বিস্তারিত। বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হয় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের। পরে ছাত্রদলকে জড়িয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন সার্জিস আলম। এ নিয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে ছাত্রদল দাবি করে, নিজেদের রেশারেশির জের ধরেই সার্জিস আলমের সাথে বাকবিতণ্ডায় জড়ায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু হাসিনা বিরোধী অভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করতে দায় চাপানো হচ্ছে ছাত্রদলের উপর। সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কুন্দল থেকে। কিন্তু দুঃখজনকভাবে সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। একক ইজারাদার হিসাবে তারা গণ অভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছেন এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছে। এ সময় রাজনৈতিক দলের আয় নিয়ে প্রশ্ন তুলেন ছাত্রদল নেতারা। বলেন, কয়েকটি ছাত্র সংগঠন বড় বড় কর্মসূচি করছে, এর জন্য টাকা কোত্থেকে আসছে। গতকাল ন্যাশনাল সিটিজেন পার্টির যিনি প্রধান, তিনি রয়টার্সকে বলেছেন যে বাংলাদেশের কিছু ধনী ব্যক্তিরা তাদেরকে অর্থায়ন করেছেন। আমরা এখানে ওনার কাছে জানতে চাই, তাদেরকে যে অর্থায়ন করেছে ধনী ব্যক্তিরা, সে অর্থায়নের বিপরীতে তারা কি ধরনের কমিটমেন্ট তাদের কাছে নিয়েছিল। সার্জিস আলমের সাথে ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমরা যাচাই করে দেখছি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। এবছরের জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা হারাবে জনগণ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে নগরীর ভবন মোহন পার্কে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জে আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, পুলিশ যেন কোনো দলে পক্ষপাতিত্ব করে জনগণের উপর অত্যাচার করতে না পারে, তাই সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কার করতে আইন দরকার, আর আইন করতে পারে নির্বাচিত সরকার, তাই আগে নির্বাচন দরকার। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে
জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কথা বলা হলেও গেল 2 মাসে রাজধানীতে খুন হয়েছে 74 জন। দস্যুতা আর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 100টি। আইনশৃঙ্খলার এই অবনতিতে নিজেদের অনিরাপদ বলে মনে করছেন সাধারণ মানুষ। তবে পুলিশের দাবি আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে থেকে অপরাধ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের প্রতিবেদনে। 24 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বনশ্রীতে প্রকাশ্যে গুলি আর কুপিয়ে 160 ভরি স্বর্ণ লুটের ঘটনা ব্যাপক আলোচিত হয়। একই রাতে মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় আবারও প্রশ্নবিদ্ধ হয় সাধারণ মানুষের নিরাপত্তা। এরপর থেকে রাজধানী সহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়। এরই মধ্যে গুলশানের একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশির নামে লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। যদিও একই ঘটনার সঙ্গে জড়িত বাবা ছেলেসহ 3 জনকে পরদিনই গ্রেফতার করা হয়। এরই মধ্যে রাজধানীর মিরপুর, শান্তিনগর সহ বেশ কয়েকটি এলাকায় ডাকাতির ঘটনার অভিযোগ পাওয়া যায়। আর বিভিন্ন জায়গায় চুরির সিসিটিভি ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। ডিএমপি তথ্য বলছে জানুয়ারি ফেব্রুয়ারিতে নগরীতে খুন হয়েছে 74 জন। একই সময়ে ধর্ষণের ঘটনায় 71টি। ডিসেম্বরে ওই সংখ্যা ছিল 28। সব মিলিয়ে গত 2 মাসে বিভিন্ন অপরাধে মোট মামলা 3357টি আর গ্রেপ্তার হয়েছেন 7310 জন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিরাপত্তা নিয়ে শঙ্কিত নগরবাসী। শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি তত ভালো না, চলাফেরার লাইফ রিস্ক হয়ে দাঁড়াইতেছে। আমাদের বাসার ডাকাতি হয়েছিল, তো সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। নর্মালি আমরা যারা রাতে বের হওয়ার চিন্তা করতেছি ফ্যামিলি নিয়ে, আমি তো সিকিউর ফিল করছি না। তবে পুলিশ বলছে আগের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে। চিহ্নিত এবং দাগী অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি এবং যেসব ঘটনা ঘটছে ঘটনার সাথে জড়িত যারাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসছি। ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সাধারণ মানুষ চায় পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ক্ষমতাধর ওসমান পরিবার জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা। এখন গুঞ্জন পালিয়ে থেকেই সম্পদ বিক্রি করছেন তারা। এরই মধ্যে সেলিম ওসমান অর্ধশত কোটি টাকা দামের 3টি আলিশান বাড়ি বিক্রি করেছেন মাত্র 18 কোটি টাকায়। আরও বিক্রি গুঞ্জন এখন শহর জুড়ে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জে যাদের ভয়ে একসময় বাঘে মহিষে এক ঘাটে পানি খেত, 5 আগস্টের পর সেই ওসমান পরিবার আছে অস্তিত্ব সংকটে। পুরো পরিবার জনরোষ থেকে বাঁচতে পালিয়েছে। তাদের বাড়িগুলো এখন শুনশান আর ধ্বংসের সাক্ষী বহন করছে। সেই সাথে আলোচনায় তাদের সম্পদ বিক্রির গুঞ্জন। তবে শুধুই গুঞ্জন নয়, এরই মধ্যে শহরের উত্তর চাষাড়ায় রামবাবুর পুকুরপাড় এলাকার সেলিম ওসমানের মালিকানাধীন পাশাপাশি 3টি আলিশান বাড়ি বিক্রির খবর ছড়িয়েছে। অর্ধশত কোটি টাকার বাড়ি কম দামে বেচে লাপাত্তা হয়েছেন বলছেন অনেকে। এই 3 বাড়ির মালিক ফকিরে অ্যাভারেন্স ক্রয় করছে, এখন কখন করছে তা আমি জানি না। বাড়িগুলো কিনেছেন ফকির অ্যাপারেলসের মালিক ফকির মনিরুজ্জামান। তাদের দাবি 5 আগস্টের আগেই কিনেছেন এসব বাড়ি। তবে বাড়ির কেয়ারটেকাররা জানিয়েছেন পরিস্থিতি বুঝে পালানোর আগে 2টি এবং পলাতক অবস্থায় একটি বাড়ি বিক্রি হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের আগেই 2টা কিনেছে, প্রায় 1.5-2 মাস আগে। আর আন্দোলনের প্রায় 4-5 মাস পরে আরেকটা বাড়ি কিনেছে, মোট 3টা বাড়ি কিনেছে। পলাতক থেকে সম্পদ বিক্রির ঘটনায় প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। 3টা বাড়ি উনি 18 কোটি টাকা বিক্রি করেছে। আসলে এটা কিভাবে সম্ভব? পলাতক ব্যক্তি কিভাবে এই বাড়ি বিক্রি করে? আর যদি সে দেশেই থাকে তাহলে সে গ্রেপ্তার হচ্ছে না কেন? এটা জনগণের সম্পদ, এগুলি মানুষের দখলবাজি করে বিচার না হওয়া পর্যন্ত এগুলি বন্ধ রাখা দরকার। এছাড়া লুটপাটের মাধ্যমে ওসমান পরিবারের আরও যেসব সম্পদ রয়েছে তা সরকারি জিম্মায় নেয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর বাজারগুলোতে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সয়াবিন তেলের সরবরাহ। নির্ধারিত দামে ক্রেতা কিনতে পারছে সয়াবিন তেল। তবে সবজির দাম কমলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু। এদিকে মাংসের বাজার যেন চড়া। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। বাজারে ফিরতে শুরু করেছে সয়াবিন তেল। সরবরাহ সংকট অজুহাতে হঠাৎ করে উধাও বোতলজাত সয়াবিন তেল মিলছে দোকানগুলোতে। দোকানিরা বলছে চাহিদা মতো সয়াবিন তেল সরবরাহ করছে ডিলাররা। বোতলজাত 5 লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে 850 টাকা এবং 1 লিটারের সয়াবিন তেল 175 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন বোতলের গায়ে লেখা দামেই কিনতে পারছেন সয়াবিন তেল। 5 লিটার মাঝে মধ্যে কম আসতো, 2 লিটার 1 লিটার সবসময় ছিল, আর তীরের মাল সবসময় ছিল। আগের দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনিকেট 70 থেকে 75 আর মোটা চাল 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রোজা মাসে চাল কম খায়, কম লাগে, একটু বাজার আগে সেটি কম আছে বর্তমানে। সবজির দাম কমলেও উত্তাপ ছড়াচ্ছে লেবু। এক হালি বিক্রি হচ্ছে 120 টাকায়। আলু 20, বেগুন 140, শসা 80, ঢেঁড়স 120, লাউ 50, করলা 100 থেকে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অনেক নমনীয় পর্যায়ে চলে আসছে। এইরকম থাকলে তো কোনো সমস্যা নাই। যে লেবুটা আমরা 60 টাকা হালি নিচ্ছি, এই লেবুটা 120 টাকা হালি। লেবুটার আর ওই বেগুনটার একটু দাম বেশি, আর নাহলে সব জিনিসের দাম কম ছিল। তবে আরেক দফা বেড়েছে মুরগি ও মাংসের দাম। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190, দেশি মুরগির কেজি 650 টাকা, গরুর মাংস 770 আর খাসির মাংসের কেজি 1200 টাকা। রূপচাঁদা মাছ 1150, কাতল 500, চিতল 900, চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা কেজি দরে। কাস্টমার কম, মাছের দামও কম, বিকতে আছে না, মাছ নিয়ে বয়ে রয়েছে, কাস্টমার নাই। আজকে মোটামুটি বাজারটা স্বাভাবিক, খুব একটা ডিফারেন্স আমার মনে হলো না। আমি আসলে একটু বড় মাছ একটু দাম বেশি চাই। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শুধুমাত্র রমজান মাস সামনে রেখে দেশে সয়াবিন তেল আমদানি হয়েছে চাহিদার চেয়ে 4 থেকে 5% বেশি। শুধু জানুয়ারিতে দেশে যে পরিমাণ সয়াবিন তেল এসেছে যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। দর্শক, চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। আমদানিকারকদের তথ্য অনুযায়ী 14 কোটি লিটার সয়াবিন আমদানি হচ্ছে রমজানের আগেই। ভোজ্য তেলের বাজার একচেটিয়া আধিপত্য রয়েছে মেঘনা, সিটি, বসুন্ধরা গ্রুপের। রোজার আগেই টিক্কে গ্রুপের 3টি জাহাজে এসেছে 43,000 টন সয়াবিন তেল। 4 জাহাজে মেঘনা গ্রুপ আমদানি করেছে 45,000 টন সয়াবিন তেল। সিটি গ্রুপ এনেছে 26,000 টন। এর বাইরে অন্যান্য কোম্পানি এনেছে 11,000 টন সয়াবিন তেল। সব মিলিয়ে এক সপ্তাহে সয়াবিন তেল আমদানি হয়েছে 1,25,000 টন। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে প্রতি মাসে সয়াবিনের চাহিদা 87,000 টন। রমজানে চাহিদা কিছুটা বাড়ে। এনবিআর এবং কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে দেশে সয়াবিন তেল আমদানি হচ্ছে 1,17,000 টন, যা গত 6 বছরের মধ্যে মাসিক হিসাবেই সর্বোচ্চ। এছাড়াও সয়াবিন তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি করা হয় 3 লাখ টন, যা থেকে সয়াবিন উৎপাদন করার কথা 45,000 টন। 3,42,500 মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে এসছে। গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। ভোজ্য তেলের আমদানি বাড়লেও বাজারে কেন এর প্রভাব পড়ছে না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীদের দাবি আমদানিকারক, মিল মালিক এবং ডিলারদের কারসাজিতে বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। রমজান আসার আগেই এক শ্রেণীর লোক এইগুলাকে নিয়ে কারসাজি করে বাজারে নিজস্ব ফায়দা লোটার চেষ্টা করে। মিল কর্তৃক তাদের একটি গ্যাপ সৃষ্টি হয়েছে, যার কারণে বিশেষ করে যে ভোজ্য তেলের যে বোতলজাত সেটি মার্কেটে তারা সরবরাহ করছেন না। এদিকে ভোজ্য তেলের বাজার সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পৃথক অভিযান চালাচ্ছে নগরীর বিভিন্ন বাজারে। সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের বেঁধে দেওয়া দামে ভোজ্য তেল বিক্রি করতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন চট্টগ্রামের মেয়র। যে রেট আমরা বলেছি, এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের হিসাব মতে বছরে দেশে ভোজ্য তেলের চাহিদা প্রায় 22 লাখ মেট্রিক টন। সর্ষে ও কুড়া তেল মিলিয়ে দেশে উৎপাদিত হয় প্রায় 2.5 লাখ টন। বাকি যোগান আসে আমদানি করা পাম অয়েল এবং সয়াবিন তেল থেকে। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ট টক পডকাস্টে। এমনটাই জানান সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বলেন, আন্দোলন দমন পীড়নে গেলে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে সেনাবাহিনীর। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকার তার অনুগত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করে। অভ্যুত্থান দমনে আইনশৃঙ্খলাকারী বাহিনীকে নির্বিচারে গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা। তবে এ আন্দোলনের শেষ দিকে মাঠে থাকলেও নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় সেনাবাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হার্ট টক পডকাস্টে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তুর্ক বাংলাদেশ প্রসঙ্গ টানেন। I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. বলেন, সে সময় সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন তিনি। My voice was also what we were able to do, and we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. গণঅভ্যুত্থান সফলের পেছনে ওই সময় সেনাবাহিনীর সিদ্ধান্ত বড় ভূমিকা রাখে, যার ফলশ্রুতিতে এখন নতুন পথে যাত্রা করছে বাংলাদেশ। তুর্ক বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সহিংসতা তদন্তে দ্রুত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে আমন্ত্রণ জানান। We saw changes. When Mohammed Yunus took over as the new chief advisor of the interim administration, he asked me immediately, can you send us a fact-finding mission? বাংলাদেশের মানবাধিকার রক্ষায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দেন ভলকার তুর্ক। গেল 12 ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে গণঅভ্যুত্থানে 1400 মানুষের নিহতের পেছনে শেখ হাসিনা সহ তার সরকারের শীর্ষ ও উচ্চপদস্থ ব্যক্তিদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ উঠে এসেছে। নাইম আহমেদ, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিয়েছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, গ্রেফতার 2। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। দেশের বিভিন্ন জায়গায় নির্যাতন সহ নারী হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে এসব ঘটনা নিন্দা জানিয়ে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সরকারকে নারী নির্যাতন সহ সকল নৈরাজ্য কঠোর হাতে দমনের আহ্বান জানান মির্জা ফখরুল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছে আম জনতার দল। সন্ধ্যায় দলের প্রধান কার্যালয় পল্টনে অংশ নিয়ে বক্তারা বলেন, নতুন দেশে হাসিনা ও ভারতকে বয়কট করতে হবে। ভারতকে বয়কট না করলে বাংলাদেশের স্বৈরাচার ও দেশদ্রোহী বেড়ে যাবে। এ সময় দেশের মানুষের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সব দলের সহযোগিতাও চান নেতারা। দেশ দীর্ঘদিন নির্বাচনহীন থাকুক তা চায় না ইসলামী আন্দোলন। আর জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হলে রাজনীতির গুণগত মান পরিবর্তন হবে, মন্তব্য দলটির আমির সৈয়দ রেজাউল করিমের। রাজধানীর একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে তিনি বলেন, দেশ গড়তে নতুন সংবিধান দরকার। পাশাপাশি আগামী নির্বাচনের জন্য সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার অপরিহার্য বলেও মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই আমির। তিনি বলেন, ধর্মীয় কারণে কাউকে সংখ্যালঘু না করে তার নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইফতারে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কয়েকটি দেশের কূটনীতিকরা অংশ নেন।
মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় তার বোনের স্বামী ও শ্বশুরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। মাসুম বিল্লার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। স্বজনরা জানায়, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ছাত্রী ওই শিশু ৫ থেকে ৬ দিন আগে বোনের বাড়ি সদর উপজেলার নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার রাতে বোনের শ্বশুর হিটু শেখ কৌশলে তাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে আনা হলেও পরে ধর্ষণ ও হত্যা চেষ্টার আলামত পাওয়া যায়। আমি যখন পেশেন্টকে রিসিভ করি, পেশেন্ট আনকনশাস এবং অ্যাক্টিভ কনভার্সন হচ্ছিল এবং ওর গলায় একটা ব্লুইশ মার্ক আছে, শরীরের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ মার্ক আছে, আর মাসিকের যে রাস্তা মানে ভ্যাজাইনাল ওপেনিং, ওখানে থাইমের রাপচার এবং ছোট একটা টিয়ার আছে এবং ওখানে ব্লিডিংও আছে, সামান্য একটু ব্লিডিং আছে। ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ জড়িত বলে দাবি করে শিশুর পরিবার। ভোর রাতে বোনের স্বামী সজীব শেখকে আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বোনের শ্বশুর হিটু শেখকে আটক করে। শিশু বাচ্চা আত্মীয় বাড়ি আসে যে এই ঘটনা ঘটাইছে, হ্যাঁ, আমরা সরকারের কাছে বিচার চাই। যে নিজের বাপের কাছে যে মেয়ে সেফ না, তাহলে মানুষজন ছোট ছোট বাচ্চাদের কিভাবে সেফ থাকে? এর আগেও এরকম একাধিক ঘটনা ঘটাইছে, ওনার বিটার বউর সাথে ঘটাইছে, প্লাস এলাকার মেয়ে ছেলের সাথেও ঘটাইছে। আবার সে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা, ক্লাস তৃতীয় শ্রেণীতে পড়ে। এই রমজান মাসে এই ঘটনা ঘটাইছে, এর আমরা সঠিক বিচার চাই। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পুরো জেলা শহর। ধর্ষকের ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছে হাজারো জনতা। এদিকে এই ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সুপার মিনা মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত এই ঘটনায় আমরা ওর বোনের শ্বশুরকে আটক করেছি। আমাদের তদন্ত চলছে, এ বিষয়ে আমরা আরও কাউকে হয়তো গ্রেপ্তার করব। উন্নত চিকিৎসার জন্য শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। যশোরে বকচরে আঙুল দিয়ে এক ব্যক্তির চোখ উপড়ে দেওয়ার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতার সাদ্দাম হোসেন, আহত ব্যক্তির শালিকার ছেলে। বৃহস্পতিবার রাত 3টার দিকে শহরের পালবাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এদিকে আহত শহীদুলের স্ত্রী হাসনা হেনা জানিয়েছেন, মাদকের সেবন দেখে ফেলায় এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। যদিও সংবাদ সম্মেলনে পুলিশে জানায় তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে পরকীয়ার জেরে এই ঘটনা। আহত শহীদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে চট্টগ্রামের এক বেসরকারি চাকরিজীবীকে অপহরণের ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে বৃহস্পতিবার রাতে নিজ বাসা থেকে চাকরিজীবী আবেদিন আল মামুনকে অপহরণ করে তার গাড়ি ও চালককে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়। পরে তারা অপহৃতের স্ত্রীর কাছ থেকে মুক্তিপণের 5 লাখ টাকা আদায় করে এবং 15 লাখ টাকার একটি ব্যাংকে চেক লিখে নেয়। এরপর অপহরণকারীরা মামুনকে স্থানীয় একটি হাসপাতালে রেখে পালিয়ে যায়। রাত 2টায় অভিযান চালিয়ে নাজমুল আবেদিন, নইমুল আমিন ইমন, আরাফাত হোসেন ফাহিম ও রিস্তি বিন ইউসুফ নামে ওই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। বিরিয়ানি, তেহারি, কাবাব আর নানা ধরনের শরবতে জমজমাট পুরান ঢাকার ইফতার বাজার। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে রোজাদাররা পরিবারের সদস্যদের জন্য কিনছেন এসব ইফতার সামগ্রী। তবে বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি কিছুটা কম। মানিক শিকদার রিপোর্ট। 400 বছরের ঐতিহ্যবাহী নগর ঢাকার 52 বাজার 53 গলির ব্যস্ততম এলাকা। বছর জুড়ে রসনা বিলাসীদের জন্য আকর্ষণীয় নাম নাজিরা বাজার। আর রমজানে রোজাদাররা এখানে ছুটে আসেন ইফতার সামগ্রী কিনতে। বাসায় সবাই এই জায়গার খাবার পছন্দ করে। হানিফের বিরিয়ানি নিয়েছি আর এই যে বিউটি লাঞ্চ। এগুলো খাবারের মানটা ভালো আর কি, এর জন্য নাজিরা বাজার রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত খাবারের মান ভালো, সবাই খেতে আসে। ঐতিহ্যবাহী বিরিয়ানি ও তেহারির আতুরঘর হিসেবে পরিচিত এই বাজারে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ক্রেতারা।
অরিজিনাল টাকাই নেই, এই জন্য আসছে সিলেট থেকে। অল অফ বাংলাদেশ বাড়ির থেকেও কাস্টমার আসছে, আমাদের নামটা ইনশাল্লাহ ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। মুঘল আমলের ঢাকাইয়া কাবাবের সাথে যুক্ত হয়েছে টার্কিশ ও কাশ্মীরি কাবাব। হারিয়ালি আছে, রেশমি আছে, আফগানি আছে, টিক্কাবটি আছে। ইফতার পার্টি করলে কাবাবের আইটেমটা বেশি চলে। এখন বর্তমানে কাবাবটা একটু রানিংটা কম। আমাদের বেশি ফেভারিট হলো আপনার বিউটি লাচ্ছি, তো নাম করে বিউটি লাচ্ছির সাথে ফালুদা। বেচা কিনা একটু স্লো, এখন সামনে আশাবাদে আর কি ভালো হয় নাকি। নানা ধরনের ফল, ফলের জুস, ফালুদা, লাচ্ছিও জনপ্রিয়তার তুঙ্গে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রমজানের প্রথম শুক্রবারে রাজধানীর বিপণী বিতানগুলোতে ক্রেতাদের চাপ। শেষ দিকের ভিড় ও ঝামেলা এড়াতে অনেকেই সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। তবে কয়েকদিনের মধ্যে বেচাকেনা আরও বাড়বে আশা করছেন বিক্রেতারা। শিলু শবনমের রিপোর্টে বিস্তারিত। ঈদের আনন্দের সাথে যেন মিলেমিশে আছে বাহারি রং ও ডিজাইনের নতুন পোশাক কেনার উৎসব। বিভিন্ন ব্র্যান্ডের পোশাকেও দেয়া হচ্ছে ছাড়। রাজধানীর শপিং মল ও বিপণী বিতানগুলোতে এখন তাই ক্রেতার ভিড়। স্বজনদের জন্য আগেভাগে কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকেই। কেনাকাটায় ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। গ্রীষ্মকাল মাথায় রেখে এসব বাহারি পোশাক তৈরি হয়েছে সুতি কাপড়ে। দাম 2,500 থেকে 15,000 টাকা। বাহারি কারুকাজ ও নাগালের মধ্যে দাম হওয়ায় এবার পাকিস্তানি থ্রি পিসের প্রতি নারীদের আগ্রহ বেশি দেখা গেছে। কেউ কেউ ঈদের কেনাকাটা শেষ করে জামাজুতুর সাথে মিলিয়ে কিনছেন প্রসাধনী। ঈদে ঘর সাজাতেও ডোরবেল, ল্যাম্পশেড সহ নানান নজর করা শোপিস কিনছেন ক্রেতারা। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোথাও ফুটপাতের একটি অংশ, কোথাও পুরোটা জুড়ে, কোথাও আবার রাস্তা দখল করে দোকান বসিয়েছে হকাররা। রাজধানীর আনন্দ সিনেমা হলের সামনে একেবারে রাস্তা বন্ধ করে চলছে বেচাকেনা, ফলে বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এদিকে ঠেলাঠেলি করে পথ চলছে নারী, শিশু ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। দর্শক, রাজধানীর ফার্মগেটের ফুটপাত বিড়ম্বনার চিত্র তুলে ধরেছেন সোহেল সামি। ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা ফার্মগেট। প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে এই ফুটপাত ধরে, কিন্তু যত্রতত্র দোকান বসানোর কারণে সারাক্ষণ লেগে থাকে পথচারীদের জ্যাম। একেবারে ঠেলাঠেলি করে এগোতে হয় নারী, শিশু ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের। মেট্রো রেল হয়েছে, এখানে মেবি আর হবে না, জিনিসটা ক্লিয়ার থাকবে, সুন্দর লাগবে, কিন্তু দেখলাম যে যা আছে তাই। ফুটপাতের উপরে আপনার দোকানপাটগুলো বসায় রাখছে, এই জিনিসগুলো কি দেখে না? আইন দেখে না? সরকার দেখে না? দেখে। বাধা না থাকে, নিরবচ্ছিন্নভাবে আমরা চলাচল করতে চাই। এগুলো সরালে রাস্তাটা ক্লিয়ার হতো, কিন্তু এখন মানুষ এগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করছে। জুলাই অভ্যুত্থানের পর চাঁদা দেওয়ার ঝামেলা নেই। এই সুযোগে যে যেভাবে পারছে দোকান খুলে বসেছে। 5 তারিখের পর থেকে কোনো চাঁদা মাদা দিতে হয় না। না, এখন কোনো চাঁদা নাই, এখন আমরা অনেক ভালো আছি। আনন্দ সিনেমা হলের সামনের দখল ভয়াবহ রূপ নিয়েছে। একেবারে রাস্তা বন্ধ করে চলছে বেচাকেনা, কাউকে পরোয়াও করছে না তারা। যুক্তি দেওয়ার বহুত লোক আছে, এলাকা তো দেশে দেন নাই, ছাত্ররা দেশ চালাইতেছে। ভাই এখন কথা বলতে পারবো না। এটা একটা রাস্তা, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এসে রাস্তাটার মাঝখানে একটা দোকান বসিয়ে দেওয়া হয়েছে। ওই পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে আরেকটা জুতার দোকান দেওয়া হয়েছে। ফুটপাত তো দখলে আছেই, এখন রাস্তা পর্যন্ত দখল করে এভাবে দোকানপাট দেওয়া হয়েছে। এ বিষয়তে এভাবে তো দোকানপাট বসানো ঠিক না। রাস্তা ব্লক করে যদি দোকান বসায়, এটা তো মনে করেন সাধারণ জনগণের জন্য ক্ষতি। তেজগাঁও কলেজের সামনের রাস্তা এটি। ফুটপাত তো দখল করে নিয়েছেই, পাশাপাশি সংসদ ভবনগামী প্রধান সড়কের অর্ধেক জুড়ে বসেছে ভ্রাম্যমাণ খাবার দোকান, আছে গাড়ি পার্কিংও। ফলে প্রশস্ত রাস্তাটি সরু হতে হতে একেবারে সংকীর্ণ হয়ে পড়েছে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইয়াসির আলীর ব্যাটে ডিপিএল এ বড় জয় তুলে নিল ধানমন্ডি। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে।
রাঙামাটিতে ইউপিডিএফ এর গোপন আস্তানা থেকে গোলা বারুদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোরে রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ এর সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায় সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আস্তানা থেকে উদ্ধার করা হয় 17 রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, ওয়াকি-টকি, একটি হার্ড ডিস্ক সহ বিভিন্ন সরঞ্জাম। অভিযান চলাকালে ইউপিডিএফ কিছু পাহাড়ি মহিলাদের নিয়ে বিক্ষোভ করে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে এবং জব্দ হওয়া গোলা বারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। সিলেটের কানাইঘাটে মঙ্গলপুর সীমান্তে ভারতীয় সশস্ত্র খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে নিজ গ্রাম থেকে সীমান্তের ওপারে ডেকে নিয়ে শাহেদকে হত্যা করা হয়। এরপর থেকে লাশ ভারতীয় অংশে পড়ে আছে। বিজেপি জানায়, এই ঘটনায় প্রতিবাদে জানিয়েছে সীমান্তের বিজেপির সদস্যরা। মরদেহ হস্তান্তরের জন্য বিএসএফ এর পক্ষ থেকে কার্যক্রম চালানো হচ্ছে। চোরা কারবারের ঘটনায় দ্বন্দ্বের জের ধরে শাহেদকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। নিষিদ্ধ হিজবুত তাহরীরের মিছিলে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের ধাওয়া পাল্টা ধাওয়া। সমন্বয়ক পরিচয়ের এখন আর অস্তিত্ব নেই, জানালো জাতীয় নাগরিক পার্টি। সার্জিস আলমের বক্তব্য দুরাবিসন্ধিমূলক, বলছে ছাত্রদল। রাজধানীতে 2 মাসে 74 খুন, পুলিশ বলছে পরিস্থিতি আগের চেয়ে ভালো। পলাতক থেকে 18 কোটি টাকায় 3 বাড়ি বেচে দিলেন সেলিম ওসমান, আর সম্পত্তি বিক্রির গুঞ্জন। এবং সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে, উত্তাপ ছড়াচ্ছে লেবু, মাংসের বাজারও চড়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।